আমি পৌলমী আর আমি চলে এসেছি আমার নতুন চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল দিয়ে কিন্তু তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে কিসের উপর ব্লগটা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা চলে যেতে চলেছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াতে। আর সেই কচুয়াতে কিভাবে যাব, কত টাকা লাগবে, কোথা থেকে প্রসাদ গ্রহণ করব, মন্দির কতক্ষণ খোলা আছে, সমস্ত তথ্য জানতে এই ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্লগে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কচুয়া ধামের উদ্দেশ্যে। আর আমরা এখন চলে যাচ্ছি বিশোরপাড়া স্টেশন, কারণ এটি কিন্তু আমাদের বাড়ির থেকে সবথেকে কাছের স্টেশন। আর এখান থেকে কিন্তু আমরা হাসনাবাদ লোকাল ধরে নেব আর নামবো কাকড়া মির্জানগর। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারাও কিন্তু যে কোনো হাসনাবাদ লোকালে উঠে তোমাদের কাকড়া মির্জানগর কিন্তু নামতে হবে। আর সকালে কিন্তু অনেকগুলি ট্রেন আছে শিয়ালদা থেকে, তো তোমরা যে কোনো একটা ট্রেন ধরে কিন্তু আসতে পারো। 8:10 মতো বাজে, কিন্তু এত প্রচণ্ড রোদ এখনই দেখো তোমরা। আমরা এখন বিশোরপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, একটু পরে ট্রেন চলে আসবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। ট্রেনে উঠে তারপরে কথা বলছি এবার তোমাদের। দেখো আমরা কিন্তু অলরেডি ট্রেনে উঠে গেছি আর ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছি। তো দেখি কতক্ষণে পৌঁছাই, সঙ্গে থাকি। আর এখন কিন্তু আমাদের ট্রেন অলরেডি বারাসাত জংশনে ঢুকে গেছে। আর এখান থেকে কিন্তু ট্রেনের লাইন আলাদা হয়ে যাবে আর এই লাইনটা চলে যাবে হাসনাবাদের দিকে। 15 বাজে আমরা নেমে গেছি কাকড়া মির্জানগর। এখান থেকে কিন্তু আমাদেরকে ধরতে হবে টোটো ধরে কিন্তু আমাদের কচুয়া যেতে হবে। তো একজনকে জিজ্ঞাসা করাতে সে বললো যে টোটোটা ধরতে হবে এখানকার যে টিকিট কাউন্টার আছে তার পেছন থেকে। চলুন টোটো স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এটাই কিন্তু টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের ডান দিক দিয়ে একটু হেঁটে গেলে কিন্তু এখানে একটা সিঁড়ি মতো পড়বে, আর সেই সিঁড়ি দিয়ে নেমে গেলেই কিন্তু এখানে টোটো স্ট্যান্ডটা রয়েছে। আর এখান থেকে কিন্তু কচুয়া যাওয়ার টোটো ছাড়ে, 10 টাকা মাথা পিছু ভাড়া এখান থেকে। আর এই সবে আমাদের টোটো আমাদের কিন্তু পুরো কচুয়া ধামের গেটের সামনে নামিয়ে দিল। আর এখন কিন্তু আমরা এই ভেতরে ঢুকছি দেখো। আর পাশে দেখো একটা পুকুর রয়েছে, আমরা কিন্তু সোজা হেঁটে যাচ্ছি। সোজা আমরা হেঁটে যাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে এদিক ওদিক। তো আমরা যে কোনো একটা দোকান থেকে ডালা নিয়ে নেব। আমরা কিন্তু এসে গেছি মা প্রসাদী ভাণ্ডার, আমরা এখান থেকেই পুজোর ডালা নিয়ে নেব। এখানে ডালা কত থেকে শুরু? এখানে 5 টাকা বসাতে ডালা করা হয়। মিষ্টি বাচ্চা নগুনা আমিত্তিক খাজা 101 টাকা আছে, 151 টাকা আছে, 201 টাকা আছে, তারপর ওপরে আছে যে যা নেবে। আচ্ছা, পুকুর আছে, সেখানে বাবা লোকনাথ স্নান করতেন, করে বাবা সেখানে বসতেন। ওই জন্য ওই ঘর থেকে জল তুলে বাবার মাথায় জল ঢেলে নিজ হাতে মালা পরানো যায়। দোকান থেকে কিন্তু 101 টাকার একটা ডালা নিয়েছে, অনেক কিছু দিয়েছে, একটা বড় মালাও দিয়েছে। এবার আমরা পুজো দেবো, তার আগে চলে যাবো যে দুধ পুকুরে কিন্তু আগে গিয়ে তারপরে জল নিয়ে এসে বাবার মাথায় ঢেলে আবার পুজো দিতে আসবো আমরা। দেখো এটাই কিন্তু সেই দুধ পুকুর যেখান থেকে বাবা লোকনাথ স্নান করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর তার পাশে কিন্তু দেখো বাবার জল ঢালার মন্দির। আমরা এখান থেকে জল নিয়ে কিন্তু বাবার মন্দিরের দিকেই যাচ্ছি জল ঢালবো বলে। তো চলো আমাদের সাথে দেখা যাক। তো এই আমরা মন্দিরে কিন্তু ঢুকছি, আর সোজা চলে গেলে কিন্তু বাবার মন্দিরটা। দেখো ভেতরে কতজন জল ঢালছে বাবার মাথায়। আমিও জল ঢেলে নেব। আমি দুধ পুকুর থেকে জলটা নিয়ে এসেছি, সেই জলটা কিন্তু বাবার মাথায় ঢেলে নেব। আর এটাই কিন্তু এখানকার নিয়ম, সবাই কিন্তু তাই করছে, আমরাও কিন্তু সেটাই করেছি। আমি বাবার মাথায় জল ঢেলে নেব, তারপরে কিন্তু যাব মেন মন্দিরে।
এই মন্দির থেকে বেরিয়ে এখানে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর একটা জায়গা রয়েছে, কারণ মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো যায় না। তো আমরা এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নেব। তো এবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে কিন্তু চলে যাব মেন মন্দিরে। দেখো পাশাপাশি কিন্তু সব কিছু রয়েছে। এখন কিন্তু আমরা মেন মন্দিরে ঢুকছি। এই হচ্ছে মূল মন্দির। এটাই কিন্তু হচ্ছে বাবা লোকনাথের মেন মন্দির। দেখো এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছে, আমরাও পুজো দিয়ে নেব। দেখো বাবা লোকনাথের মূর্তিটা কি সুন্দর লাগছে দেখতে। আমরা পুজো দিয়ে কিন্তু বেরিয়ে এসেছি মন্দিরের সামনে, আর এটা কিন্তু মন্দিরের সামনের চত্বর। আর এখান থেকে কিন্তু সোজা হেঁটে গেলে পড়বে প্রসাদ কক্ষ। আমরা কিন্তু সেদিকেই হেঁটে যাব। আর দেখে নাও, এটা হচ্ছে পুরো মন্দির চত্বর। ওই হচ্ছে মেন মন্দির, আর এই হচ্ছে মন্দির চত্বর। আর এই পাশে হচ্ছে প্রসাদ কক্ষ, আর হচ্ছে প্রসাদের অফিস, যেখান থেকে কিন্তু কুপন কাটা হয়। আমরাও কুপন কেটে নেব। তো এই হচ্ছে প্রসাদ কক্ষ, এখানেই কিন্তু প্রসাদ খাওয়ানো হয় বসে। দেখো, আর এখানে কিন্তু আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা কুপন আছে, তোমরা আসলে দেখতে পারবে। দেখো প্রসাদ কক্ষটা খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন প্রসাদ কক্ষ। এখানে বসিয়ে বাবা লোকনাথের ভোগ খাওয়ানো হয়। আর আমরা কেটে নিয়েছিলাম দুটো টিকিট। একটা হচ্ছে পার্সেলের, এই সাদা টিকিটটা হচ্ছে পার্সেলের টিকিট, আর এটা হচ্ছে এখানকার বসে খাওয়ার টিকিট। দুটোর মূল্য কিন্তু 60 টাকা। আর টিকিট কেটে কিন্তু আমরা চলে আসলাম তার পাশে ঘেঁষায় একটা মন্দিরে। এখানকার দাদু নিত্যগোপাল সাহার একটা মন্দির রয়েছে। এখানে এই মিশনটি উনি প্রতিষ্ঠা করেছিলেন, ওই জন্য ওনার এই মন্দিরটা রয়েছে। এটা হচ্ছে নিত্যগোপাল সাহার মূর্তি। আর তার উল্টো দিকে কিন্তু রয়েছে বাবা লোকনাথের আদি মন্দির, যেখানে কিন্তু বাবার পৈতা সম্পূর্ণ হয়েছিল। তো এখানে কিন্তু বাবার পৈতা সম্পন্ন হয়েছিল, এটাই বাবার আদি মন্দির। আর তার পাশ ঘেঁষে কিন্তু রয়েছে পার্কিং জোন। দেখো এখানে তোমরা 4 চাকা 2 চাকা সব কিছু পার্ক করতে পারো। এটা কিন্তু পার্কিং জোন রয়েছে। আর পার্কিং জোনের কিন্তু যা যেটা ভাড়া আছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এবার পার্কিং জোনের দেখো এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা হেঁটে যাব, কারণ আমরা শুনলাম এখানে একটা রাধা মাধবের মন্দির আছে। আর আমাদের কিন্তু গিয়ে বাঁদিকে টার্ন নিতে হবে। অলরেডি কচুয়াধামে ঘুরছি, তো ওখানে যে দোকানের মাসি ছিল সে বলল যে এই ধারে কাছে একটা রাধা মাধবের মন্দির আছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমরা যে আসলাম ওই যে টার্নিং পয়েন্টটা, ওখান থেকে ঘুরে সোজা এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। দেখো ডান দিকে থেকে কিন্তু সোজা গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে, তাহলে কিন্তু রাধা মাধবের মন্দিরটা পড়বে। আমি বলেছিলাম ডান দিকে না, এটা হচ্ছে ডান দিকে না, মন্দিরটা পড়বে হচ্ছে বাঁ দিকে রাস্তার। এই যে মন্দিরটা সাদা, মন্দিরের গেট। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি। ও পুরোটাই কিন্তু সাদা কালারের, মন্দিরটা খুবই সুন্দর আর খুব পরিষ্কার। আর পাশে কিন্তু একটা পাশে একটা পুকুর আছে, আর এখানে একটা ছোট দোকান মতন আছে। এই যে এটা হচ্ছে পুরো ফটো তোলা নিষেধ, চলবে না। ফোন করে অলরেডি বেরিয়ে পড়েছি, কিন্তু ভিতরে ফটো তুলতে দিল না, ফটো তোলা নিষেধ আছে।
তাই জন্য ফটো তুলতে পারিনি। তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানে একবার ঘুরে যেও, খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। দেখো এটা কিন্তু মন্দিরের রাস্তা, আর আমরা এখন চলে এসেছি মন্দিরের প্রায় গেটের কাছে। এই যে গেট, আর তোমাদের প্রথমে যে পুকুরটা দেখিয়েছিলাম সেই পুকুরের পাশেই কিন্তু রয়েছে ভগবান গাঙ্গুলির তোরণ। এর ভিতরেই কিন্তু রয়েছে ভগবান গাঙ্গুলির আদি ভিটা। আমরা কিন্তু এখন সেখানেই চলে যাচ্ছি। আর সেই পুকুরটার পাশ দিয়ে কিন্তু সরু এই রাস্তাটা, এখান দিয়ে কিন্তু আমাদের চলে যেতে হবে আদি ভিটা দেখার জন্য ভগবান গাঙ্গুলির। এটাই কিন্তু ভগবান গাঙ্গুলির আদি ভিটা, এখানে ভগবান গাঙ্গুলি কিন্তু থাকতেন। এখানে কিন্তু একটা ছোট বাগান মতন রয়েছে, কিন্তু যদিও ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে গেছে এখন সেটা। আর এখন কিন্তু এই মন্দিরটা বন্ধই আছে। আর পেছনে দেখতে পাচ্ছ তোমরা, ভগবান গাঙ্গুলি কিন্তু আগে এই ভিটাতে থাকতেন না, তার থেকেও প্রাচীন একটা ভিটা ছিল, সেটা কিন্তু ওই পেছনে ওই ঝোপ জঙ্গলের আড়ালেই রয়ে গেছে ভগ্নবশেষটা। আর এটা হচ্ছে ওনার আদি ভিটা, হলো ওই ভিটার থেকে কিছু দিন পরে তৈরি ভিটা। আর দেখো এখানে কিন্তু ভগবান গাঙ্গুলির ঘর রয়েছে, আর ঘরের মধ্যে কিন্তু একটা চৌকি পাতা রয়েছে, আর তার ওখানে কিন্তু সবাই পয়সা দিয়ে গেছে নিজের মানত পূরণের জন্য। দেখো ভালো করে দেখো, এই যেখানটা আমরা টোটো থেকে নেমেছিলাম তার উল্টো দিকেই কিন্তু রয়েছে বেণীমাধবের তোরণ। বেণীমাধব হচ্ছে লোকনাথ বাবার সব থেকে কাছের বন্ধু, তার বাড়ি কিন্তু এই রাস্তার ভিতরে রয়েছে, তাই বেণীমাধবের নামে কিন্তু এই তোরণটি রয়েছে। আর এর ভিতরে কিন্তু বেণীমাধবের বাড়ি। আর আমরা কিন্তু এই রাস্তাটাতে সোজা হেঁটে এসেছি, আর এখানটা পড়েছে কিন্তু একটা ক্লাব। আর ক্লাবের পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু বেণীমাধবের বাড়ি আমরা দেখতে পারবো। দেখো পাশ দিয়ে যাওয়ার পথে কিন্তু একটা পুকুর পড়ছে, আর পুকুরের পাশ দিয়ে কিছুটা হেঁটে গেলেই কিন্তু বেণীমাধবের বাড়ি। দেখো এটা কিন্তু বেণীমাধবের বাড়ি, আর সামনে কিন্তু রয়েছে একটা বেদি। এখানে কিন্তু বেণীমাধব থাকতেন। তো আমরা এখন বেণীমাধবের বাড়িতে রয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আজকে বন্ধ রয়েছে। তো আমি বাইরে থেকে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো বেণীমাধবের ছবি রয়েছে এখানে, আর এই হচ্ছে বেণীমাধবের বাড়ি। বেণীমাধবের বাড়ি থেকে আমরা বেরিয়ে এবার সাইড দিয়ে চলে যাচ্ছি বেণীমাধবের বাড়ির পেছন দিকটায়। দেখো পুরো কিন্তু মাটির বাড়ি, এখনো পর্যন্ত কিন্তু মাটি লেপা রয়েছে এর মধ্যে। এই দেখো বাড়ির পেছনটা, যতটা পাচ্ছি তোমরা দেখানোর চেষ্টা করছি। আর এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সোজা। আর এই হচ্ছে দেখো মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে একটা চায়ের দোকান। তোমরা আসতে এখান থেকে চা খেতে পারো, আমরাও কিন্তু চা খেয়েছিলাম এখান থেকে। আর এইগুলো হচ্ছে মন্দির চত্বরে বেশ কিছু কেনাকাটার দোকান, তোমরা চাইলে এখান থেকে বেশ কিছু জিনিস কিনতে পারো। দোকান বন্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা। আমরা এখন এখানে বসে থাকবো কিছুক্ষণ প্রসাদ গ্রহণের জন্য, কারণ এখনও 12:30 বাজে না, 12:30 থেকে কিন্তু প্রসাদ দেওয়া হয়। তো আমরা এখান থেকে কিছুক্ষণ এই ছাওয়াতে বসে থাকবো। 12:30 বাজলে কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করতে যাব।
রাত 12:30 বেজে গেছে। এখন কিন্তু আমরা প্রসাদের লাইনেই দাঁড়িয়ে আছি। দেখো সবাই কিন্তু আস্তে আস্তে লাইন দেওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের লাইনটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু আমরা ভেতরে ঢুকে এসেছি। দেখো ভেতরটা তখন তোমাদের দেখিয়েছিলাম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু দু ধরনের ব্যবস্থা আছে, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, আর সাধারণ মানুষের জন্য কিন্তু নিচে বসে খাওয়ার ব্যবস্থা আছে। চলে এসেছি পোলাও আর সব কিছু কিন্তু দিয়ে দিয়েছিল পানি। আমরা কিন্তু খেয়েতে হাত ধুতে আসতে পাতা ফেলতে চলে এসেছিলাম, তারই পাশে একটা জায়গা রয়েছে এখানে। তো ওখানে একটা দূরে গাড়ি মতো রাখা আছে, ওখানে কিন্তু পাতা ফেলতে হবে। আর এখানে যেই কলের ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু হাত গ্রহণ করে ফেলেছি। গ্রহণ করে এখন আমরা অফিস ঘর থেকে বাড়ির জন্য পার্সেল নিয়েছি। তোমরা এখান থেকে কিন্তু পার্সেল বাড়ির জন্য নিয়ে যেতে পারো, সেখানে 7 টাকাই পড়বে, আলাদা করে এক্সট্রা কোনো টাকা লাগবে না প্যাকিং চার্জের জন্য। ওখানে তোমরা এখানে বসে খেলেও তোমাদের 60 টাকা লাগবে, আর তোমরা যদি প্যাকিং নিয়ে যেতে চাও তাহলেও কিন্তু তোমাদের 60 টাকাই লাগবে। পার্সেল নিয়ে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম দুধপুকুরের আরেকটা ঘাটের দিকে। আর এর উল্টো দিকেই কিন্তু রয়েছে টয়লেটের ব্যবস্থা। আর এখানে কিন্তু রয়েছে একটা ছোট্ট বাজার মতো, তোমরা তোমাদের পছন্দ মতন জিনিসপত্র কিন্তু এখান থেকেও কিনতে পারো। দেখো এখানেও কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে, লোকনাথ বাবার মূর্তি থেকে শুরু করে চরণ সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এই দোকানগুলোতে। তোমরা তোমাদের পছন্দ মতন জিনিস এখান থেকে কিন্তু কিনতে পারো। রেডি করেছি, এখন রয়েছে টোটোতে। তো এখন এই ট্রেনটা নেই, এর জন্য আমরা আসার সময় দেখেছিলাম একটা দ্বাদশ কালী মন্দির পরে। তো এখন আগে আমরা দ্বাদশ কালী মন্দির ঘুরবো, তারপরে কিন্তু ট্রেন ধরার জন্য যাবো। তো আগে দ্বাদশ কালী মন্দিরটা করে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এখান দিয়ে আসলাম, আর এটা হচ্ছে দ্বাদশ কালী মন্দির সামনে। আমাদের এখানে কিন্তু টোটো নামালো, আর এই হচ্ছে সেই মন্দিরটা। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, চলো দেখা যাক। কিন্তু এখানে লেখা রয়েছে জুতো খুলিয়া প্রবেশ করবেন, তাই আমরা এখানে জুতোটা খুলে নিলাম। এবার আমরা কিন্তু ভিতরে ঢুকছি। দেখো এখানে প্রথমে জগদীন্দ্রনাথ ঠাকুর না জগদীন্দ্রনাথ চক্রবর্তীর একটা মূর্তি রয়েছে। তারপরে হচ্ছে ভিতরটা, দেখো এখানে শিব মন্দির রয়েছে। এখানে কিন্তু সবকটা মন্দিরই কিন্তু আটচালা, আটচালা মন্দির। আর দেখো ওখানে প্রথমে ছিল হচ্ছে তারকনাথ, তারপর হচ্ছে বিশ্বনাথ, আলাদা আলাদা সব বাবার নাম রয়েছে এখানে। আটচালা সব শিব মন্দির রয়েছে। এটা হচ্ছে বানেশ্বর। এখানে দেখো রয়েছে নন্দী দেব, প্রথমে নন্দী দেব রয়েছে কিন্তু। আর এই যে পরপর সমস্ত মন্দিরগুলো। এখানে প্রচণ্ড গরম, পা মনে হচ্ছে পুড়ে যাবে। তাই তোমরা যদি আসো এখানে তাড়াতাড়ি এসো, কারণ এখানে খালি পায়ে ঢুকতে হয়, তো তাহলে পায়ে খুবই গরম লাগবে। দেখো দেখো পঞ্চানন, সব আলাদা আলাদা দেখো মন্দির। আটচালা সমস্ত আটচালা মন্দির। শম্ভুনাথ, কাকেশ্বর, সব আলাদা আলাদা মূর্তিও কিন্তু এক একটা। পিঙ্গলেশ্বর,
বুড়ো শিব। এটা হচ্ছে বুড়ো শিব, হচ্ছে এখানকার শেষ মন্দির। আর তোমাদেরকে এখান থেকে একবার দেখিয়ে নিই একবার জায়গাটা। এই হচ্ছে পুরো কিন্তু মন্দিরটা। আর আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির, হচ্ছে মায়ের মন্দির। এই মন্দির কিন্তু 700 বছরেরও পুরনো। শোনা যায় রানী রাসমণি নাকি মথুরামোহনকে পাঠিয়েছিলেন এখানকার দেবী মূর্তি নিয়ে যাওয়ার জন্য, যাতে দক্ষিণেশ্বরে স্থাপিত করতে পারে, কিন্তু এখানকার অধিবাসীরা কিন্তু মায়ের মূর্তি দেয়নি। তখন থেকে কিন্তু মা এখানেই রয়েছেন। পালা দ্বাদশ কালী মন্দির থেকে বেরিয়ে এখন আমরা